ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি এই বছরে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক টেস্ট পেপারের অঙ্ক সমাধান করব। মিদনাপুর স্কুলের অঙ্ক। এখানে হচ্ছে 1-এর দাগের, 2-এর দাগের, 3-এর দাগের অঙ্কগুলো সমাধান করব। এর আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে, যারা যারা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। এখানে মিদনাপুর স্কুলের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো পরীক্ষাতে আসতে পারে। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না। এই চ্যানেলে রোজই অঙ্ক দেওয়া হয়, তো কাজেই সবাই আমার চ্যানেলের পাশে থাকবে। প্রথম অঙ্কটা আছে 1-এর দাগের বার্ষিক R% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ PNR/25 হলে মূলধনের পরিমাণ। বার্ষিক সরল সুদ কত বলছে? R%, এবং কোনো মূলধন বলতে কোনো মূলধনের n বছরে মোট হচ্ছে সুদ হচ্ছে PNR/25 হলে মূলধনের পরিমাণটা কত। তো আমরা এখানে হচ্ছে কোনো মূলধন বলছে, মানে মূলধনটা আমরা ধরে নেব যে আসল X টাকা, ধরলাম হচ্ছে আসল X টাকা। একের এক ধরি আসল সমান X টাকা। আসল হচ্ছে X টাকা, আর সময় হচ্ছে, এখানে সময় বলা আছে, সময় হচ্ছে n বছর। সময় সমান n বছর, সময় হচ্ছে t সমান n বছর। আর সুদের হার, এটা বলা আছে সুদের হার সমান R%। সুদের হার সমান R%। তো তাহলে মোট সুদ হচ্ছে কি হবে? মোট সুদ কি I = PTR/100। একটা সূত্র আছে, সূত্রটা মনে রাখবো, I = PTR/100। তাহলে এখানে I এর মানে P এর মান কত? X, আর T এর মান কত? N, আর R এর মান R, আর এখানে নিচে 100। তাহলে এখানে কত হলো? XNR বাই হচ্ছে 100। ওরা বলেছে মোট সুদটা নাকি কত হবে? মোট সুদটা হবে PNR/25। তাহলে হচ্ছে আমরা এখানে যেটা আই পেলাম সেটার সঙ্গে মোট সুদ সঙ্গে হচ্ছে কী সমান করে দেবো। সুতরাং হচ্ছে কি লিখবো? সুতরাং এখানে XNR বাই কত? 100 সমান হচ্ছে PNR বাই হচ্ছে 25। এখানে আর মান বের করবো, মানে কোনো মূলধন বলতে এই যে X এর মানটা বের করব। এখানে আমরা হচ্ছে X এর মানটা বের করবো। তাহলে এখানে বর্গগুণ করি শুধুমাত্র Xটা রেখে, আর এখানে হচ্ছে NR আছে, NR সঙ্গে 25 গুণ হবে, 25 গুণন NR। আর এখানে উপরে কি আছে? PNR, আর এখানে 100 সঙ্গে কি গুণ হবে? এই যে উপরে PNR। তাহলে এখানে গুণ করলাম 100, এখানে 25 দিয়ে 100 কাটলাম, 4 25 100। এখানে N এর সঙ্গে N কাটলাম, আর R এর সঙ্গে R কাটলাম। তাহলে কত থাকলো? এখানে P থাকলো আর 4 থাকলো, তাহলে 4P। তাহলে এটা হয়ে গেলো উত্তর। তাহলে অপশন নাম্বার কত? অপশন নাম্বার হচ্ছে B, বিতে আছে এই যে 4P। এরপরের অঙ্কটা 2 নম্বর। √125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল হবে কত? আমরা হচ্ছে বিয়োগ করব। আগে হচ্ছে লিখবো হচ্ছে কত? √125। আচ্ছা দেখি, √125 √125 মাইনাস হচ্ছে √1
মাইনাস হচ্ছে √5। এবার 125কে আমি ভাঙাচ্ছি, 125কে 5 দিয়ে ভাঙালে এবারে কত হবে, 5 দিয়ে ভাগ করলে এবারে 5 25 125, আবার 5 দিয়ে 5 5 25, তাহলে 125 মানে কয়টা 5 এর গুণফল, 1 2 3টা 5-এর গুণফল। তাহলে আমরা কী লিখবো এখানে, √125-এর জায়গায় কী লিখবো, 5 গুণন 5 আর বিয়োগ হচ্ছে √5। এখানে রুটের ভিতরে একই সংখ্যার দুইটা গুণ থাকলে একটা বেরোবে, একটা 5 হবে, আর হচ্ছে √5 থাকলো, এই একটা 5 থাকবে। আর এখানে তাহলে কি হচ্ছে, এখানে 5টা √5 থেকে একটা √5, তাহলে কটা হবে, 4টা √5। তো তাহলে কত হলো, 4টা √5। এবার 4টা √5 এখানে উত্তর আছে, 4টা √5 হচ্ছে এখানে উত্তর হচ্ছে, তাহলে কোনটা হবে, একটা হচ্ছে 80 আছে, 120 আছে, আর হচ্ছে কত √100 আছে। তাহলে 4টা এখানে এই যে 4 আছে, 4টাকে আমি হচ্ছে কী করলাম, হচ্ছে 2টা 4 লিখলাম ভিতরে, যেহেতু হচ্ছে উত্তরগুলো হচ্ছে কী আছে, উত্তরগুলো রুটের মধ্যেই আছে, অর্থাৎ হয় হচ্ছে √80, নয় √120, নয় হচ্ছে 100, নাহলে কোনোটি নয়। তাহলে আমরা হচ্ছে উত্তরটা আমরা রুটেই বের করব। এবার এখানে তাহলে কত হলো, তাহলে একটা 4কে রুটের ভিতরে দিয়ে দিলাম, 2টা 4 হয়ে গেলো, তাহলে 4 4 16, 16 গুণন 5 5 16 80, তাহলে কত হলো, √80। তাহলে অপশন নম্বর এ হলো। এবার বলছে দুটি ভিন্ন এককেন্দ্রিক বৃত্তের স্পর্শক সংখ্যা। আমি হচ্ছে এককেন্দ্রিক বৃত্ত কাকে বলে একটু আঁকছি, যে সমস্ত বৃত্তের একটাই সেন্টার থাকবে, অর্থাৎ আমি ধরলাম প্রথমে এই একটা বৃত্ত, এই বৃত্তটা হচ্ছে সেন্টার এটা। এবার আবার এখানে আরেকটা বৃত্ত আঁকলাম যার সেন্টার হচ্ছে এই যে এরকম, এই যে এখানে এই, অর্থাৎ এই যে আমি যদি এখানে ও বিন্দু দেই, এই ও বিন্দুটা হচ্ছে প্রথম বৃত্তটারও সেন্টার, আর তারপরের বৃত্তটারও সেন্টার হচ্ছে ও। তাহলে ও বিন্দুটা প্রথম বৃত্তেরও সেন্টার, পরের বৃত্তটারও সেন্টার ও। তাহলে এই যে এইরকম অর্থাৎ একটা বিন্দু কেন্দ্র করে অনেকগুলি বৃত্ত হলে তো তাদেরকে বলা হয় কি, এককেন্দ্রিক বৃত্ত। তাহলে এখানে এককেন্দ্রিক বৃত্তের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে স্পর্শক যদি আমরা এইভাবে যদি স্পর্শক টানি, তাহলে কী হবে, তাহলে হচ্ছে এটা হচ্ছে কী হবে, এদের হচ্ছে দুটি ভিন্ন এককেন্দ্রিক বৃত্তের স্পর্শক সংখ্যা। এখানে আমরা স্পর্শক সংখ্যা আমরা পাচ্ছি না এখানে, তাহলে হচ্ছে কী হবে, এবার দুটি ভিন্ন এককেন্দ্রিক বৃত্তের স্পর্শক সংখ্যা 0 হবে। এখানে হচ্ছে যেহেতু আমরা এখানে স্পর্শক পাচ্ছি না আর কি, অর্থাৎ হচ্ছে এইটা হচ্ছে আমরা সাধারণ স্পর্শক পাচ্ছি না, তাহলে এখানে কী হচ্ছে, তাহলে স্পর্শক সংখ্যা 0 হবে এখানে। তাহলে এখানে স্পর্শক সংখ্যা, তাহলে আমরা কী পেলাম, দুটি ভিন্ন এককেন্দ্রিক বৃত্তের হচ্ছে স্পর্শক সংখ্যা 0, অর্থাৎ হচ্ছে এই যে স্পর্শকটা শুধুমাত্র এটার কী হলো, এইটাই হলো, আবার এইটার স্পর্শক হচ্ছে এখানে এই হলো না। তাহলে এখানে সাধারণ স্পর্শক আমরা পেলাম না, তাহলে এখানে স্পর্শক সংখ্যা কী আসলো, 0 আসলো। এবার এরকম পরের অঙ্কটা কী আছে, থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে সাইন থিটা লেস দেন ট্যান থিটা, সাইন থিটা ইকুয়াল টু ট্যান থিটা। এখানে এরপরে অংশ আছে সাইন থিটা গ্রেটার দেন ট্যান থিটা, কোনটা হবে? এখানে নম্বর 4-এর দাগের অঙ্ক, 4 নম্বর অঙ্কটা কী আছে, এখানে সাইন থিটা আর লেস দেন ট্যান থিটা। আমরা এই ছকটা দেখতে পাচ্ছি, ছকের মধ্যে যে মানগুলো আমরা পেয়েছি আর কি,
30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি যে মানগুলো সাইন থিটা, ট্যান থিটা, কস থিটা, কট থিটা, এই যে এগুলো যে মানগুলো আমরা পেয়েছি সেখান থেকে হচ্ছে দেখো এখানে সাইন যদি একটা সূক্ষ্মকোণ নেই, যদি 30 ডিগ্রি নেই, সাইন 30 ডিগ্রি মান কত হাফ, আর ট্যান 30 ডিগ্রি মান কত 1/√3, তাহলে হাফ মানে কত 1.5, আর হচ্ছে এটা কত 1√3 মানে কত 1.73, তাহলে 1.73। এবার এখানে যদি আমি ভাগ করি, ভাগ করলে দেখবে হচ্ছে ট্যান থিটাটাই কি আছে মানে বড় আসতেছে। আবার এখানে এই যে এটা যদি বলি আর কি, এই যেটা মানে কত আছে এটা এটা মনে করো এটা এই যে 45 ডিগ্রি মনে করো 1/√2, 1/√2 যা মান আসবে, আর এটা হচ্ছে কত আছে 1 আছে 45 ডিগ্রি, তাহলে হচ্ছে 1 থাকার জন্য কী হচ্ছে অবশ্যই ট্যান থিটার মানটা বড় হচ্ছে, তাহলে এই দুটো ইকুয়ালি হবে। তাহলে আমরা কি বললাম, তাহলে এখানে নাম্বার 4টা এর উত্তর হচ্ছে অপশন নাম্বার এ হলো, তাহলে অপশন নাম্বার এ হলো। এবার বলছে নাম্বার 5, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ, উচ্চতা অর্ধেক করা হলে বক্রতলের ক্ষেত্রফল পূর্বের বক্রতলের ক্ষেত্রফলের কত গুণ হবে। এবার এখানে একটি লম্ববৃত্তাকার চোঙের কী করা হয়েছে, ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে আর উচ্চতা অর্ধেক করা হয়েছে। তো তাহলে আমি প্রথমে লিখব যে চোঙের কী করা হয়েছে ব্যাসার্ধ, আগে এই একটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, এটা হচ্ছে একটা লম্ববৃত্তাকার চোঙ হলো মনে করো, তাহলে এটার হচ্ছে এটা হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে কোন যেটুকু ব্যাসার্ধ, তাহলে এইটা ডাবল করা আছে মনে করা যত বড় হয়ে গেল ব্যাসার্ধ, এটা ছিল এইটুকু ছিল, তার থেকে মনে করো আর একটু বেশি হলো, অর্থাৎ ছবিটা এরকম আসলো। তাহলে এই ছবিটা মনে করো এরকম আসলো, এইটার ব্যাসার্ধ যা আছে তার থেকে ডাবল, আর কী করা হচ্ছে উচ্চতা অর্ধেক করা আছে, উচ্চতা এখান থেকে এটুকু ছিল উচ্চতা, তার অর্ধেক এই যেটুকু মনে করো এই যেটুকু আসলো। তো তাহলে চিত্রটা এরকম হয়ে গেল। তো তাহলে চিত্রটা যেরকম হয়, তাহলে সেক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল, এই যে আগের বক্রতলের ক্ষেত্রফল ছিল এই যেটা, এই 5টা, আর তাহলে এইটার হচ্ছে কতটা কি হবে, সমান হবে নাকি পূর্বের থেকে সমান হবে নাকি দ্বিগুণ হবে নাকি অর্ধেক হবে, সেটা করতে হবে। তো তাহলে আমি আগে লিখব, ধরি এই যে এখানে চোঙটার ব্যাসার্ধ ধরলাম হচ্ছে আর উচ্চতা ধরলাম হচ্ছে এইচ, তাহলে ধরি চোঙের ব্যাসার্ধ সমান সমান আর একক, উচ্চতা সমান সমান এইচ একক। তাহলে একটা চোঙের যদি ব্যাসার্ধ এবং উচ্চতা থাকে, তাহলে চোঙটার বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি সূত্র দিয়ে, তার সুতরাং চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি আসবে, সূত্রটা একটু মনে রাখবে, 2πr/h কি বর্গ একক। তাহলে এবার বলছে যদি চোঙের ব্যাসার্ধ দ্বিগুণ, অর্থাৎ দ্বিগুণ মানে আর এর হচ্ছে 2 গুণ, অর্থাৎ আগে ছিল আর এখন হবে 2r, অর্থাৎ 2r একক, এবং উচ্চতা অর্ধেক, অর্থাৎ আগে কী ছিল উচ্চতা কী ছিল, আগে ছিল এইচ, এটা হচ্ছে অর্ধেক বলতে h/2, অর্থাৎ h/2 একক হয়। তবে চোঙের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে কী আসবে, বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে যে আগের সূত্রটা লিখলাম এখানে 2πr/h বর্গ একক, এখানে 2π তো হবেই, আর এর জায়গায় হচ্ছে কী বসাবো, আর এর জায়গায় বসাবো 2r,
2r বসাবো, আর এখানে এইচের জায়গায় কী বসাবো, h/2। তাহলে এখানে এই 2 আর এই 2 কাটলাম, এই 2 আর এই 2 কাটলাম, আর এখানে ভিতরে একটা 2 আছে, তাহলে 2টা যদি সামনে গেলে 2πrh, তাহলে কী হলো 2πrh এত বর্গ একক, 2πrh এত বর্গ একক। তাহলে দেখো আগেও ছিল হচ্ছে কত 2πrh, আর এখনও হচ্ছে 2πrh, তাহলে এটা আর এটা কী হলো সমান আছে, তো তাহলে উত্তর হবে সমান। সমান হচ্ছে অপশন নম্বর এ, বাজেটে হয়ে গেল। নাম্বার 6 নম্বর অঙ্কটা, 6 নম্বর অঙ্কটা আছে সামেশন xi/n = x বার হলে সামেশন xi - a/n এর মান কত হবে। এটা অঙ্কটা সহজ আছে, কি আছে সামেশন xi/n = x বার, এটা আমি লিখলাম। তাহলে সুতরাং সামেশন xi, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কী আছে a বাই কী আছে n, তাহলে এটা কি লিখতে হবে, এটা আমরা সামেশন দিয়ে গুণ করব, এটা কী হবে xi/n, আর এখানে মাইনাস a, এই সামেশন দিয়ে এখানে গুণ করলে কী হবে সামেশন a মানে a, তাহলে হচ্ছে আর এখানে বাই n। তাহলে দেখো এখানে এই যে xi সামেশন xi/n এর মান কত x বার, তাহলে এটার মান কত আসলো x বার, চলে আসলো x বার, আর হচ্ছে -a/n, তাহলে এটা হলে উত্তর। তাহলে উত্তর নম্বর কত হয়, এটা হচ্ছে a/n হবে। তাহলে তাহলে উত্তর নম্বর কত, এ নাম্বার অপশন, এই যে হচ্ছে এ নাম্বার অপশন দিয়ে দেবে। এবার হচ্ছে শূন্যস্থান, কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে, এখানে শূন্যস্থান আছে, শূন্যস্থান ড্যাশ বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে কোনো মূলধনের। এবার আমি হচ্ছে এখানে মূলধনটা হচ্ছে আমি ধরলাম হচ্ছে মূলধনটা পি টাকা, মানে অর্থাৎ হচ্ছে মানে মূলধন আর হচ্ছে বার্ষিক সুদের হার যদি একই থাকে, তাহলে কত বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কী হবে সমান, চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পরিমাণ কী হবে সমান হবে, এটা বের করতে হবে। তাহলে আমি ধরে নিলাম, ধরি আসল, আচ্ছা অঙ্কটা এখানে করছি, আগে করছি, একটু দেখো একটু, এখানে হচ্ছে আসল হচ্ছে সমান পি টাকা ধরলাম, এখানে আসল সমান পি টাকা, আর সময় হচ্ছে সুদের হার সমান r%, সময় হচ্ছে 1 বছর যদি হয়, তাহলে দেখি কী হচ্ছে। এবার এই ক্ষেত্রে চক্রবৃদ্ধি সরল সুদের ক্ষেত্রে কী হয়, I = PT/100, তাহলে মানে পি এর জায়গায় পি, সময়ের জায়গায় হচ্ছে কত 1 বছর, আর আর তো আরই, তাহলে এখানে কী আসলো, তাহলে P × 1 × R কী হলো PR/100। এবার এই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সূত্রটা আমরা কী জানি, যে সবৃদ্ধি মূল সমান কী হয়, সবৃদ্ধি মূল সমান কী হয়, আসল গুণন 1 + r/100n, এর মান কত 1 বছর, এই জন্য এখানে 1 লেখা হয়েছে। তাহলে এটা হলো সবৃদ্ধি মূল, তাহলে হচ্ছে কি হচ্ছে সুদটা, তাহলে কী হচ্ছে সুদটা, তাহলে কী হবে, এই যে এটা হচ্ছে সবৃদ্ধি মূলের থেকে এই আসলটা বাদ যাবে, তাহলে কত হবে, তাহলে এটা গেল অর্থাৎ P × 1 + r/100 - P। তাহলে আমি এখানে কী করবো, এখানে মানে পি দিয়ে একে গুণ করবো, পি মানে +PR/100 - P, তাহলে হচ্ছে মানে +P - P কাটা গেলো, তাহলে PR/100 এটা হয়ে গেলো। তাহলে দেখলাম সরল সুদের ক্ষেত্রেও PR/100, আর হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রেও PR/100, তাহলে কী হলো, এটা আমরা 1 বসিয়ে পেয়েছি 1 বছর। এবার যেহেতু বলেছে যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে, তাহলে আমি জাস্ট হচ্ছে 1 বসিয়ে দেখলাম যে সমান হচ্ছে এখানে, তাহলে এখানে সমান হলো বলে এখানে উত্তর হবে 1 বছর, এছাড়া আর কোনো হবে না, অন্য কোনো বছর হবে না।
এবার নম্বর 2 নম্বর অঙ্কটা এক্স স্কোয়ার সমান সমান 5x সমীকরণটির বীজদ্বয়। এখানে কি আছে এক্স স্কোয়ার নম্বর 2 নম্বর এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 5x। আমরা কি করব মানে 5xটাকে সমান সমান ডান পাশ থেকে বাদিকে নিয়ে আসবো এক্স স্কোয়ার মাইনাস 5x সমান সমান 0। এখান থেকে হচ্ছে এক্স কমন নেব এক্স স্কোয়ার এবং 5x থেকে এক্স কমন নেব বা এক্স কমন নিলে কি থাকবে এক্স মাইনাস 5 সমান সমান 0। এবার কি হয় না হয় দুটো রাশির গুণফল এই যে এক্স আর হচ্ছে এখানে কি আছে এক্স মাইনাস 5-এর গুণফল 0। তো সুতরাং হয় হচ্ছে এক্স ইকাল 0 হবে অথবা বা না হয় এক্স মাইনাস 5 ইকাল টু 0। তাহলে এখানে এক্স সমান সমান হচ্ছে মাইনাস 5টা সমান সমান ডান পাশে গেলে এবারে প্লাস 5 হবে। সুতরাং তাহলে কী হলো বীজগুলো কী হলো একটা হলো এক্স ইকাল টু 0 আর একটা হচ্ছে এক্স ইকাল টু 5। তাহলে এখানে কী লিখে দেবো 0 আর এখানে কী লিখবো 0 আর 5 লিখে দেবো এখানে 0 আর 5 লিখে দিলাম। এবার বলছে দুটি ত্রিভুজের বাহুগুলির সমানুপাতে থাকলে ওদের অনুরূপ বাহুগুলোও সমান হবে। এটা হচ্ছে সদৃশতে আছে তোমরা একটু দেখে নেবে। এবার হচ্ছে সদৃশতা যে চ্যাপ্টার আছে সেখানে দেখে নেবে। এবার নাম্বার কত 4 π/7 রেডিয়ান সমান সমান কত ডিগ্রি। এবার কত π/7 রেডিয়ান রেডিয়ান সমান সমান কত ডিগ্রি আমি কি করব আমরা জানি পাই রেডিয়ান মানে কি বলতো পাই রেডিয়ান মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি হয় তাহলে 1 রেডিয়ান মানে কত হবে তাহলে 180 বাই কত 180 ডিগ্রি বাই পাই। তাহলে এখানে π/7 রেডিয়ান মানে কী হবে তাহলে এখানে কী হবে এটা গুণ হবে তাহলে 180 ডিগ্রি বাই পাই আর এখানে π/7। এবার পাই কাটা যাবে আর এখানে তাহলে কত থাকলো তাহলে 180/7। তাহলে এটা কিন্তু 180/7 কিন্তু ডিগ্রি। তাহলে 180কে 7 দিয়ে ভাগ করবো 180 এটা হচ্ছে ডিগ্রি। তাহলে হচ্ছে 18-র মধ্যে 7 কয়বার 2 বার 7 দুগুণে 14। এবার বিয়োগ করবো 8 থেকে 4 গেলে হচ্ছে 4 1 থেকে 1 0 এই 0টা এখানে কাটলাম কত হলো 40 40-এর মধ্যে 7 কয়বার 5 বার 5 7 35 মাইনাস 40 থেকে 35 বিয়োগ করলে 5 হবে। এবার এখানে উপরে যাবে 5 নিচে যাবে 7 এটা হবে ডিগ্রি। তাহলে উত্তর কত আসলো 25 সমস্ত 5/7 ডিগ্রি এটা উত্তর লিখে দেবে। এরপরে নাম্বার 5 একটি নিরেট গোলক গলিয়ে একটি লম্ব বৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের আয়তন গোলক ও চোঙের কি সমান হবে আয়তনটা সমান হবে। কারণ হচ্ছে নিরেট গোলকটা গলালে তার হচ্ছে কী হবে নিরেট গোলক গলিয়ে লম্ববৃত্তাকার চোঙ যদি তৈরি করা হলে পরে গোলক আর চোঙের ওই যে আগের হচ্ছে মানে গোলকটা যে গোলকটা গলানো হয়েছে তো সেই গোলকটা আর এখানে লম্ববৃত্তাকার চোঙের এই লম্ববৃত্তাকার চোঙটাকে সংক্ষেপে চোঙ লিখছে এই গোলক আর হচ্ছে চোঙের কী সমান আয়তনটা সমান হবে। তাহলে এরপরের অঙ্কটা একটি পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় 35 এবং মধ্যমা 33 হলে সংখ্যাগুলোর মান কত। এবার এই অঙ্কটার জন্য কি আছে পরিসংখ্যা বিভাজনের যৌগিক গড় বলছে 35 আর মধ্যমা হচ্ছে 33। এই অঙ্কটা করার জন্য একটা সূত্র লাগবে। তো সেই সূত্রটা এরকম সূত্রটা একটু মনে রাখবে সংখ্যাগুরু মান সমান সংখ্যাগুরু মান সমান 3 গুণন মধ্যমা বিয়োগ 2 গুণন যৌগিক গড়। অর্থাৎ যদি মধ্যমা থাকে আর যৌগিক গড় থাকে তাহলে আমরা সংখ্যাগুরু মানটা পাই এই সূত্র দিয়ে মানে 3 গুণন মধ্যমা অর্থাৎ 3টা মধ্যমার থেকে 2টা যৌগিক গড় বাদ দিলেই উত্তর পেয়ে যাব। অর্থাৎ এখানে 3 গুণন মধ্যমা কত মধ্যমার মান বলছে কত আচ্ছা 33 মাইনাস 2 গুণন
যৌগিক গড়ের মান কত বলছে 35। তাহলে এখানে কত হচ্ছে 3 × 33 মানে 3 3 9 3 3 9 3 33 99 মাইনাস 35 যোগ 70। তাহলে 99 তে 70 বাদ দিলে কত হবে? এখানে 9 আর এখানে 2 কত 29 হচ্ছে উত্তর। এবার সত্য মিথ্যা। আচ্ছা নাম্বার 3 এর 1 নম্বর অঙ্কটা বার্ষিক সরল সুদের হার ও সময় অপরিবর্তিত থাকলে আসল ও সুদের সম্পর্ক সরল হবে নাকি ব্যস্ত হবে? বলছে বার্ষিক সরল সুদের হার আর সময়। বার্ষিক হচ্ছে যে যত সুদ দেবে তো দেবে বা নেবে তো সেটা হচ্ছে হার, এবং হচ্ছে সময় মানে 1 বছর হলে 1 বছর, 2 বছর হলে 2 বছর। যদি হচ্ছে অপরিবর্তিত একই থাকে তাহলে আসল যদি বাড়াই তাহলে হচ্ছে সুদও কী হবে? বাড়বে। অর্থাৎ যত বেশি আসল যত ই হবে, যত আসল নেব তত সুদ বেশি দিতে হবে। আসল কম নেই তাহলে হচ্ছে সুদ কম দিতে হবে। এই হচ্ছে বিষয়। তাহলে এই কেসটা সত্য হবে। আর এরপরে অঙ্কটা A ভ্যারিজাস B এবং B ভ্যারিজাস C হলে পরে A ভ্যারিজাস C হবে 1/C হবে কিনা এটা একটু দেখতে হবে। আমার 2 নম্বর A ভ্যারিজাস 1/B আর হচ্ছে B ভ্যারিজাস 1/C। তাহলে যদি হয় তাহলে আমরা কি লিখব? এবার ভেজের জন্য কি করব? এখানে একটা K1 একটা কি নিলাম? ধ্রুবক নিলাম K1, আর এখানে হচ্ছে B সমান K2, এখানে আরেকটা ভেদ ধ্রুবক নিলাম এখানে হচ্ছে। তো তাহলে এখানে কি আছে? B আছে, এখানে B আছে আর এখানে B আছে। তাহলে এই B এর মানটা এখানে বসাবো। হচ্ছে A সমান হচ্ছে K1 আর এখানে B এর মান হচ্ছে 1/K2 বাই হচ্ছে C। K2টা কিন্তু উপরে, K2 বাই C। তাহলে Cটা উপরে চলে যাবে। তাহলে কী হবে? Cটা উপরে চলে যাবে। A সমান K1/K2 ইন্টু C। এবার হচ্ছে A1/K2 কি ধ্রুবক, তাহলে সেখান থেকে আমি এখানে K1/K2 জায়গায় আরেকটা ধ্রুবক লিখতে পারি K3। এবার হচ্ছে কি লিখবো? যেহেতু K1/K2 সমান হচ্ছে K3 এটা লিখলাম। তাহলে এখানে A ভ্যারিজাস C, কিন্তু ওরা বলেছে A ভ্যারিজাস C না হয়ে কী হবে? A ভ্যারিজাস 1/C। তাহলে এই জন্য এই কেসটা হচ্ছে কী হলো? মিথ্যা কেস হলো। তাহলে কী হলো? এটা A ভ্যারিজাস C হলো, কিন্তু ওরা বলেছিল যে 1/C হবে, তো সেজন্য কেসটা মিথ্যা হলো। এবার নাম্বার 3 নম্বর, সাধারণ স্পর্শক একই পাশে দুটি বৃত্ত অবস্থিত হলে স্পর্শকটির তির্যক সাধারণ স্পর্শক বলে। তির্যক সাধারণ স্পর্শক বলে, এটা কেসটা মিথ্যা হবে। এটা হচ্ছে হবে না এটা। এবার এটা সত্য কেস হবে, মিথ্যা কেস হবে। এরপরের অঙ্কটা sec θ প্লাস tan θ সমান হাফ হলে sec θ মাইনাস tan θ = 2 হবে। এটা একটু দেখতে হবে। এবার নম্বর 4, sec θ প্লাস tan θ = হাফ। এবার যদি হয় তাহলে কি চেয়েছে? sec θ মাইনাস tan θ এর মানটা কত? আমরা একটা সূত্র জানি, তো এটা লিখবো। আমরা জানি sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ সমান 1, এটা সূত্র। তাহলে এখানে sec স্কয়ার θ কি লিখবো? sec θ তার হোল স্কয়ার, sec স্কয়ার θ কে লিখবো sec θ তার হোল স্কয়ার, আর tan স্কয়ার θ কে লিখবো tan θ তার হোল স্কয়ার সমান 1। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইন্টু মাইনাস b। তাহলে sec θ মানে প্লাস tan θ, আর এখানে sec θ মাইনাস tan θ। এবার দেখো ওরা এখানে sec θ প্লাস tan θ এর মান কত? হাফ লিখেছে। তাহলে হচ্ছে আমি এখানে এই যে এখানে sec θ প্লাস tan θ জায়গায় হাফ বসাবো। তাহলে হাফ ফার্স্ট ব্র্যাকেটে
সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান কত 1। এই হচ্ছে 2 দিয়ে ডান দিকে কী করতে হবে, গুণ করতে হবে। এবার সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান সমান কত হলো 2 গুণন 1 কি হবে 2। তাহলে এটাই উত্তর বলেছিল যে সেক থিটা প্লাস ট্যান থিটা হাফ হলে সেক থিটা মাইনাস ট্যান থিটাও কী হবে 2 হবে। তাহলে উত্তরটা তাহলে এটাই আসছে, তাহলে সত্য কেস। তাহলে কী হলো, এই কেসটা সত্য হয়ে গেল। এরপরের অঙ্কটা, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের কী হবে 1/3 1/8 হবে প্রথম ঘনকের। আমরা একটা ঘনকের ছবি আঁকছি, এই একটা ঘনকের ছবি, ধরো এই একটা ঘনকের ছবি, এই ঘনকটার এই ঘনকটার প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরলাম এ একক। তাহলে একটু লিখবো, ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান কত এ একক। সুতরাং ঘনকের আয়তন, ঘনকের যদি হচ্ছে বাহুর দৈর্ঘ্য যদি আমি পাই, তাহলে ঘনকের আয়তন হবে এ কিউব ঘন একক। এবার বলছে এই যে ঘনকটার বাহুর দৈর্ঘ্য এখান থেকে এ বা যেদিকে যাওয়া আর কি, এই যে এই এ, এবার বলছে সেটাকে যদি অর্ধেক করা যায়, অর্থাৎ সেটাকে যদি ছোটো করে দেওয়া যায়, মানে অর্থাৎ এটা ছিল এ, তার থেকে আমি এইটুকু নেব, অর্থাৎ এইটুকাতে একটা হচ্ছে কী করবো ঘনক আঁকবো আর কি। অর্থাৎ যদি বাহুটাকে ছোটো করা যায়, তাহলে মনে করো এরকম হলো, তাহলে সেটার কী আয়তনটা পূর্বের ঘনকের থেকে কত গুণ হবে, তো সেটা কত এটা বের করতে হবে। তাহলে আমি এবার লিখব, এখন বর্তমান ঘনকের বাহুর দৈর্ঘ্য পূর্বের ঘনকের কি অর্ধেক করলে, তোমরা এটা সংক্ষেপে লিখতে পারো। এখন ঘনকের বাহুর দৈর্ঘ্য অর্ধেক করলে এটুকু লিখলে পরে হবে। তাহলে অর্ধেক করলে বাহুর দৈর্ঘ্য হবে কি a/2 একক। তাহলে a/2 একক যদি হয়, তাহলে সুতরাং এক্ষেত্রে কি নতুন ঘনকের আয়তন কী হবে, তাহলে a/2 তার হোল কিউব হবে, এত ঘন একক বাচ্চা এগুলো। a/2 তার হোল কিউব মানে সমান সমান কী হবে এ কিউব বাই কী হবে, এখানে কত a/2 তার হোল কিউব, এর হচ্ছে এ কিউব আর 2 কিউব, এরকম লিখলাম 2 কিউব। এবার এখানে এ কিউব বাই 2 কিউব মানে কত 8, আর এখানে 8কে আমি কী লিখবো, 8কে আমি এখানে এইভাবে লিখবো 1/8 ইন্টু হচ্ছে কত এ কিউব। এই কিউবটা কী হচ্ছে আগের ঘনকের আয়তন, তাহলে 1/8 গুণন পূর্বের ঘনকের আয়তন। একটু লিখলাম পূর্বের ঘনকের আয়তন। এই যে এখান থেকে আমি পেলাম যে এই পূর্বের ঘনকের কত হচ্ছে 1/8 অংশ। তাহলে এটা হচ্ছে সত্য কেস, এটা কী হয়ে গেলো সত্য কেস। আর এই যে অঙ্কটা আরেকটা অঙ্ক আছে, সংখ্যাগুরু মান সমান সমান 3 গুণন মধ্যমা মাইনাস 2 গুণন যৌগিক গড়। এটা হচ্ছে সূত্র, এই সূত্র দিয়ে আমরা একটু আগে একটা অঙ্ক করলাম। তাহলে হচ্ছে এখানে অঙ্কটা তাহলে এই যে সূত্র, এটা কি হলো সত্যি কেস হয়ে গেলো। তাহলে এটা একটা সূত্র, তাহলে এটা
সত্য কেস। ধন্যবাদ আমার অঙ্ক অনেকক্ষণ দেখার জন্য। সবাই আমার চ্যানেলের সাথে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না, কারণ এখানে প্রতিদিনই অঙ্ক দিচ্ছি। এরপরে আমি এখন অবজেক্টিভ অঙ্কগুলো দিচ্ছি, এরপরে আমি অন্যান্য অঙ্কগুলো অর্থাৎ আমি এখন হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলো দিচ্ছি, এরপরে 5 থেকে 15 পর্যন্ত অঙ্কগুলো দেব। সবাই আমার চ্যানেলের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।